পাড়ার আহানা মেয়েটা আছে না, ওই যে আসমার বান্ধবী, ও তো আপনার ছেলেকে এক নজর দেখেই ফিদা। মেয়েটা এখন পা ভেঙে বিছানায় পড়ে আছে শুধু আপনার ছেলের বিরহে। ও চায় আপনার ছেলের সাথে ওর বিয়ে হোক। আকাশের বাবার হাত থেকে চায়ের কাপটা টেবিলে পড়ে গেল। আকাশ তো রাগে আর লজ্জায় নিজের চশমাটা খুলে ফেলল। কুদ্দুস, তুমি কি পাগল হয়ে গেছো? আসমার বান্ধবী মানে তো ও বাচ্চার মতো। আমার বড় ছেলে মাস্টার্স শেষ করেছে, আর তার জন্য ওই বিয়ে পাগল মেয়ের প্রস্তাব আনলে? ও তো আস্ত একটা বেয়াদব। কাল রাস্তায় নাকি আকাশকে বিরক্ত করেছে। খবরদার কুদ্দুস, এই প্রস্তাব নিয়ে আর কোনোদিন এই চৌকাঠে পা রাখবে না। আমাদের মান সম্মান কি একদম সস্তা? আকাশের বাবা রেগে ঘর থেকে বেরিয়ে গেলেন। আকাশ তখন রাগে কাঁপতে কাঁপতে আসমাকে ডাকলো। আসমা, তোর ওই বান্ধবীকে বলে দিস, ও যদি আর কোনো দিন আমাদের নাম মুখে নেয় তবে আমি ওর নামে থানায় জিডি করব। এইটুকু মেয়ে, পড়াশোনার নাম নাই, সারাদিন বিয়ে বিয়ে করে নাটক করছে। ছি। বিকেলে আসমা এলো আহানাকে দেখতে। আহানা রুমে ঢুকে সে দেখলো আহানা ভাঙা পা নিয়ে ডায়েরিতে আকাশের নাম লিখছে। আসমা দীর্ঘশ্বাস ফেলে পাশে বসলো। আহানা, তুই কি আসলেই পাগল হয়েছিস? তুই ঘটক পাঠিয়েছিস আমাদের বাসায় কেন রে? জোর করে কি কারোর ভালোবাসা পাওয়া যায়? জোর না রে আসমা, আমি ওকে ভালোবাসি, তা ওনারা রাজি হয়েছে। রাজি হওয়া তো দূরের কথা, আব্বু যা তা বলে গালাগালি করেছে, আর ভাইয়া তো পরিষ্কার বলে দিচ্ছে তুই যদি আর কোনোদিন বিরক্ত করিস তবে সে পুলিশ ডাকবে। আসমা চলে যাওয়ার পর আহানার পাগলামি অন্য মাত্রায় চলে গেল। সে রাত 12টার দিকে ফোন হাতে নিল। আকাশের নাম্বার সে জোগাড় করেছে আসমার ফোন থেকে চুপি চুপি। সে আকাশকে সমানে মেসেজ দিতে শুরু করলো। মেসেজ দেখ। ও গো স্বামী সাহেব, ঘুম আসছো? আমি তো তোমার রাগী লুকটা মনে করে বালিশ কামড়ে ধরছি। আমার পাটা খুব ব্যথা করছে, তুমি কি একবার এসে একটু ফু দিয়ে দিবা? বাবা রাজি না হলে কি হয়েছে, আমরা দুজন মিলে পালিয়ে বিয়ে করব। ব্যাগ গুছিয়ে রাখো। আকাশ ল্যাপটপে কাজ করছিল, বারবার ফোনের নোটিফিকেশন দেখে সে মেজাজ হারিয়ে ফেললো। ফোনটা হাতে নিয়ে আহানার মেসেজগুলো পড়তেই তার পিত্তি জ্বলে উঠল। সে সাথে সাথে কল দিল আহানাকে। আপনার কি কাণ্ডজ্ঞান বলতে কিছু নেই? রাত 12টার সময় আমাকে মেসেজ দিয়ে ফাইজলামি করছেন। পড়াশোনা করেন গিয়ে, কেন আপনি আমার জীবনটাকে নরক বানাচ্ছেন? ওরে বাবা, তুমি ফোন দিচ্ছ? আমি তো খুশিতে এক্ষুনি নাচতাম, কিন্তু পাটা তো ভাঙা। শোনো না, তুমি রাগলে তো তোমার ভুরু দুটো কুঁচকে যায়, তখন তোমাকে যা সেক্সি লাগে না, আহারে। আপনি একটা অসুস্থ মেয়ে, আপনাকে পাগলা গারদে পাঠানো উচিত। এরপর যদি আপনি আমাকে একটা মেসেজও দেন তবে আমি আপনার বাসায় গিয়ে আপনার বাবাকে সব দেখাবো, মনে রাখবেন। আকাশ ফোনটা কেটে দিয়ে নাম্বার ব্লক করে দিল, কিন্তু আহানা দমে গেল না। সে অন্য একটা সিম কার্ড বের করে হাসলো। ব্লক করবা? করো সাহেব। এই অহনা চৌধুরী যত দিন বাঁচবে তোমার ফোনের মেমোরি আর হার্ট দুটোই ফুল করে রাখবে। আহানা আবার কল করলো, কিন্তু আকাশও বুঝে ফেললো, তাই সেই নাম্বারটাও ব্লক করে দিল। আহানা কেবল মুচকি হাসলো। সকাল 10টা, মাস্টার শেষ বর্ষের ভাইবা চলছে আকাশের। আকাশ এমনিতে মেধাবী ছাত্র, কিন্তু গত কয়েকদিন ধরে আহানার পাগলামিতে তার মাথায় যেন ওই পোকা ঢুকেছে। সে যখন গটগট করে করিডোর দিয়ে হাঁটছিল, হঠাৎ দেখলো ডিপার্টমেন্টের সিঁড়ির মুখে এক বিশাল জটলা। সবাই হাসাহাসি করছে আর ভিডিও করছে। আকাশ ভিড় ঠেলে সামনে যেতেই তার পায়ের তলার মাটি যেন সরে গেল। সিঁড়ির ঠিক মাঝখানে একটা প্লাস্টিকের টুল নিয়ে বসে আছে আহানা। তার এক পা প্লাস্টার করা, হাতে একটা লাঠি, পাশে একটা বড় সাইনবোর্ড যাতে লেখা, আকাশ তোমার হবু বউ এখানে পঙ্গু হয়ে বসে আছে, একবার দেখা না দিলে আমি সিঁড়ি থেকে লাফ দেব। আকাশ চোখ মুখ লাল করে চিৎকার করে। আহানা, এটা কি হচ্ছে? আপনি কি আমাকে পুরো ইউনিভার্সিটির সামনে জ্যান্ত কবর দিতে চান? ওগো আসছো? দেখো, তোমার জন্য আমি এই ঘোড়া পা নিয়ে 3 তলায় উঠেছি। সবাই আমাকে দেখছে, হিংসা করছে। তুমি শুধু একটা বার কবুল বলো, আমি এক্ষুনি বাড়ি চলে যাব। আকাশ দাঁত কিরমির করে আহানার সামনে ঝুঁকে পড়ে। কবুল? আপনাকে? মরে গেলেও না। আপনি কি জানেন আপনার এই স্যাবলামির জন্য আমার ক্যারিয়ার শেষ হতে পারে? লজ্জা লাগে না আপনার? এইটুকু একটা মেয়ে বিয়ে পাগল হয়ে পথে পথে ঘুরছেন। আপনার বাবা মা কি আপনাকে এই শিক্ষা দিয়েছে? ছি। আহানা মোটেও দমে গেল না।
সে আকাশের শার্টের হাতা খপ করে ধরে ফেলল। শিক্ষা দিয়ে কি হবে যখন মনের মানুষই কথা শোনে না? তুমি যত অপমান করবা করো, আমি জানি তুমি মনে মনে আমাকেই ভালোবাসো, না হলে ওই দিন কম্বলের নিচে লুকিয়ে রাখতে না। আকাশের ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। সে আঁচকা টানে আহানার হাতটা সরিয়ে দিল। আহানা ভারসাম্য সামলাতে না পেরে সিঁড়ির উপর পড়ে গেল। তার ক্রাশটা ছিটকে দূরে গিয়ে পড়ল। আপনার মতো সস্তা আর নির্লজ্জ মেয়ে আমি জীবনে দেখি নাই। আপনি ভালোবাসার মানে বোঝেন না, আপনি বোঝেন শুধু জেদ। আপনি আমার যোগ্য তো দূরের কথা, আমার পায়ের ধুলার সমানও না। আজ থেকে যদি আপনি আমার ছায়া মারান, তবে আমি আপনার নামে এমন এক অ্যাকশন নেব যে আপনার পুরো পরিবারকে এই শহর ছাড়তে হবে। গেট আউট। আকাশ এক মুহূর্ত না তাকিয়ে হনহনিয়ে ভেতরে চলে গেল। ক্যাম্পাসের শত শত ছেলে মেয়ে আহানার দিকে তাকিয়ে ফিসফাস করছিল। আহানা ব্যথায় কোকিয়ে উঠল, কিন্তু তার চেয়েও বেশি ব্যথা পেল হৃদয়ে। তবে সেই ব্যথা কান্নায় রূপ নিল না, নিল এক ভয়ঙ্কর জেদে। বাসে ফিরতে আসমা খবর শুনে দ্রুত আসলো। আহানাকে দেখে চিৎকার করে উঠল। আহানার প্লাস্টার ফেটে গেছে, কপাল দিয়ে রক্ত পড়ছে। তুই কি আসলেও পাগল? ভাই আজ তোকে সবার সামনে অপমান করেছে, তবুও তুই বুঝছিস না কেন নিজেকে এভাবে শেষ করছিস? অপমান? ওটা তো ওর ভালোবাসা রে আসমা। ও আমাকে ছুঁয়ে দিছে, এটাই অনেক। আর শোন, ও আমাকে পায়ের ধুলো বলছে না, দেখিস এই ধুলোর পরেই ও একদিন নিজের মাথা নত করবে। আসমা বিরক্ত হয়ে চলে গেল। আহানা কিছুক্ষণ পর এক অদ্ভুত কাণ্ড করলো। সে আকাশের এক গাদা ছবি প্রিন্ট করে সারা রুমে টাঙিয়ে দিল। এমনকি ডাইনিং টেবিলের পাশেও একটা ছবি রাখলো। তার বাবা মা তো রেগে আগুন। অহনা, এই ছবিগুলো সরাবি নাকি বল? আমরা কি মান সম্মান নিয়ে বাঁচবো না? ওই ছেলে তোকে চিনে না, জানে না, পাত্তাই দিচ্ছে না, আর তুই ওই ছবি নিয়ে ঘর সাজাচ্ছিস। বাবা, তোমরা কেন বোঝো না? আকাশ আমার অক্সিজেন। ও আমাকে বিয়ে না করলে আমার দম বন্ধ হয়ে আমি মরে যাব। তোমরা রাজি হও না কেন? শুধু একবার গিয়ে বলো আমার মেয়ে আপনার ছেলেকে ছাড়া হাত খাবে না, দেখবা রাজি হয়ে যাবে। সে কোনোদিনও হবে না। আমি আসমা মায়ের সাথে কথা বলছি, তারা পরিষ্কার মানা করে দিছে। তুই বরং এই পাগলামি থামা, আমরা তোর বিয়ে অন্য কোথাও ঠিক করছি। আহানা শোনা মাত্রই ঘর থেকে দৌড়ে রান্নাঘরে গিয়ে বটি হাতে নিল। বিয়ে অন্য কোথাও ঠিক করলে আমি নিজের গলা কেটে ফেলবো। হয় আকাশ, না হয় কবরস্থান, বলে দিলাম। আহানার বাবা মা দৌড়ে এসে বটি সরিয়ে কোনো মতে ওকে থামায়। দুজনেই চিন্তায় পড়ে যায় একে নিয়ে কি করবে এবার। রাতে আহানা আবার আকাশের অন্য একটা নাম্বারে মেসেজ দিল। ব্লক হওয়ার ভয়ে সে এবার অন্য ফোন দিয়ে করলো। সে একটা ভিডিও মেসেজ পাঠালো, যেখানে সে রেল লাইনের ধারে দাঁড়িয়ে আছে। ভিডিওতে আহানা বলছে, আকাশ সাহেব, তুমি আমাকে অপমান করছো তো? ঠিক আছে, কাল সকালে সূর্য যদি আমি না দেখি, তবে বুঝবা আমি তোমার অপমান সইতে না পেরে রেল লাইনে মাথা দিচ্ছি। মরার সময় শুধু তোমার নামটা বলে যাব। টাটা স্বামী সাহেব। আকাশ মেসেজটা দেখেই সোফা থেকে লাফ দিয়ে উঠল। সে জানে আহানা একটা আস্ত পাগল, ও যা খুশি করতে পারে। আকাশের হাত পা কাঁপতে শুরু করলো। সে আসমাকে ডেকে ভিডিওটা দেখালো। আসমা, তোর এই বান্ধবী কি সত্যিই মারা যাবে? ও তো আস্ত একটা সাইকো। আমি এখন কি করব? ও যদি কিছু করে ফেলে তবে তো আমার নামে কেস হবে। আমি তো তোকে আগেও বলেছি ভাইয়া, ও সাধারণ মেয়ে না। ও বিয়ে পাগল ঠিকই, কিন্তু ওর জেদ আগুনের মতো। তুই ওকে একটা বার বুঝিয়ে বল না। আকাশ অস্থির হয়ে পায়চারি করতে লাগলো। সে বুঝতে পারছে না এই আপদের হাত থেকে সে কিভাবে বাঁচবে। একদিকে আহানার প্রতি তার প্রচন্ড বিরক্তি, অন্যদিকে একটা প্রাণের মায়া। আকাশ ফোন হাতে নিয়ে আহানাকে কল দিল, কিন্তু আহানা ফোন রিসিভ করছে না। আকাশ বিড়বিড় করলো, মেয়েটা কি আসলেও চলে গেল? না না, ও তো আমাকে পাগল বানিয়ে ছাড়বে। আকাশ দ্রুত বাইকের চাবি নিয়ে ঘর থেকে বের হলো। তার মনে এক অদ্ভুত ভয় আর বিরক্তি কাজ করছে। আহানা চৌধুরীর পাগলামি এবার আকাশকে সত্যিই খাঁচার ভেতর ঢুকিয়ে ফেলেছে। রাত তখন একটা, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আকাশ বাইক নিয়ে ঝড়ের গতিতে রেল লাইনের দিকে ছুটছে। তার মাথায় শুধু আহানার সেই ভিডিওটা ঘুরেছে। মেয়েটা কি আসলেও মরতে গেছে, নাকি এটা ওর নতুন কোনো চাল? আকাশের রাগ এখন আকাশ ছোঁয়া, কিন্তু যদি সত্যিই মেয়েটা কোনো অঘটন ঘটায় তবে তার ক্যারিয়ার, সম্মান সব ধুলোয় মিশে যাবে। রেল লাইনের ধারে বাইক থামিয়ে আকাশ চিৎকার করে ডাকতে লাগলো, আহানা, কোথায় আপনি? বের হয়ে আসেন। এই মাঝরাতে এসব ফাজলামি করার মানে কি? হঠাৎ অন্ধকারের ভিতর থেকে একটা ছায়া বেরিয়ে এলো। ল্যাংচাতে ল্যাংচাতে লাঠিতে ভর দিয়ে আহানা সামনে এসে দাঁড়ালো। তার চোখে জল, কিন্তু মুখে অদ্ভুত হাসি। আসছো?
আমি জানতাম তুমি আসবা, আমাকে মরতে দিবা না তুমি। ওগো, এই নির্জনে আমাকে কি একটা বার বউ বলে ডাকবা না? আপনাকে বউ বলবো? আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনার এই সস্তা নাটকের জন্য আমি মাঝরাতে ঘর থেকে বের হতে বাধ্য হয়েছি। আপনি কি জানেন আপনার জন্য আমার ঘৃণা দিন দিন বাড়ছে? আপনি মরতে চান, মরেন, আমি দাঁড়িয়ে দেখব, কিন্তু এভাবে আমাকে ব্ল্যাকমেইল করার সাহস আর কোনো দিন দেখাবেন না। আহানা আকাশের বুকের উপর মাথা রাখতে চাইলো, কিন্তু আকাশ তাকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আহানা পাথরের উপর পড়ে গিয়ে কুকিয়ে উঠল। আকাশ ঘৃণা ভরা চোখে তাকালো। আপনি একটা জঘন্য মেয়ে। ভালোবাসার নামে আপনি সার্কাস করছেন। আজ যদি আপনার কিছু হতো, পুলিশ আমাকে ধরতো, এটাই তো আপনি চেয়েছিলেন। আজ থেকে আমার কাছে আপনার কোনো অস্তিত্ব নেই। আপনি বাঁচলেন না মরলেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। আকাশ এক মুহূর্ত না দাঁড়িয়ে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। আহানা অন্ধকারের মাঝে পাথরের উপর বসে রইল। তার কপাল কেটে রক্ত পড়ছে, কিন্তু সে হাসছে। সে বিড়বিড় করল, তুমি আসছো আকাশ, এটাই আমার জয়। ঘৃণা করছো তো করো, ঘৃণা থেকেই ভালোবাসার জন্ম হয়। পরদিন আহানা আরো এক কাটি উপরে গেল। সে তার ভাঙা পা নিয়ে কলেজে গেল। তবে এবার তার সাথে ছিল 4-5 জন ছোট ক্লাসের ছেলে মেয়ে। তারা সবাই হাতে প্লে কার্ড নিয়ে আকাশের ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে পড়ল। আহানা আকাশের ক্লাসের দরজায় একটা বড় স্টিকার লাগিয়ে দিল, এই রুমের ভেতর আমার হবু স্বামী ক্লাস করছে, ডিস্টার্ব করবেন না, সৌজন্যে আহানা চৌধুরী। আকাশ যখন ক্লাস থেকে বের হলো, তখন পুরো করিডোরে হাসির রোল। তার বন্ধুরা তাকে নিয়ে টিটকারি মারছে। আকাশ স্তম্ভিত হয়ে দরজার দিকে তাকালো। তার সম্মানের দেয়াল যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সে দেখলো আহানা দূরে দাঁড়িয়ে তাকে দেখে ফ্লাইং কিস দিচ্ছে। আপনি কি চান আমি আজই এই শহর ছেড়ে চলে যাই? আপনি কি চান আমি পড়াশোনা ছেড়ে দেই? আপনার এই পাগলামিতে আমি মানুষের কাছে হাসির পাত্র হচ্ছি। আপনার কি বিন্দুমাত্র কাণ্ডজ্ঞান নেই? কেন? আমি তো সবার কাছে আমাদের সম্পর্কের কথা জাহির করেছি। আকাশ, তুমি আমাকে যত অপমান করবা আমি তত বেশি তোমার নাম জপব। তুমি আমাকে পিচ্চি বলো না, এই পিচ্চি মেয়েটাই একদিন তোমার ঘরের চাবি হাতে নিয়ে ঘুরবে। কোনো দিন না। আমি প্রিন্সিপাল স্যারের কাছে যাচ্ছি আপনার নামে নালিশ করতে। আপনাকে কলেজ থেকে রাস্ট্রিকেট না করা পর্যন্ত আমার শান্তি নেই। আপনি একটা বিষ আহানা। আপনি আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। আকাশ রাগে গটগট করে প্রিন্সিপালের রুমের দিকে হাঁটা দিল। আহানা তবুও পিছু ছাড়লো না। সে লাঠিতে ভর দিয়ে চিৎকার করে বলতে লাগলো, পুলিশ ডাকো, প্রিন্সিপাল ডাকো, সবাইকে দাওয়াত দাও আমাদের বিয়েতে। আমি কিন্তু বেনারসি কিনেই রাখছি। বিকেলে আসমা আহানাদের পাশে এলো। সে দেখলো আহানার বাবা আহানাকে মারার জন্য লাঠি হাতে তাড়া করছেন। আহানা ঘরের কোণে লুকিয়ে আছে। আজ তোকে আমি মেরেই ফেলবো। ওই ছেলের কলেজে গিয়ে তুই এসব কি করছিস? আমাদের কি সমাজে মুখ দেখানোর জায়গা রাখবি না? মুখ দেখানোর দরকার কি? আমি তো ঘোমটা দিয়ে ও বাড়িতে চলে যাব। তোমরা কেন বুঝছো না? আকাশ আমার নসিব। আসমা আহানার রুমে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। আহানা, তুই থামবি প্লিজ? ভাইয়া আজ বাসায় এসে পাগলের মতো নিজের বইপত্র সব ছিঁড়ে ফেলেছে। ও বলেছে ও আর বাঁচতে চায় না তোর যন্ত্রণায়। ও আজ বিকেলে ওর এক বন্ধুর বাসায় চলে গিয়েছে, ফিরবে না আর। তুই কি সত্যি ওর জীবনটা ধ্বংস করবি? ও বাসা ছেড়ে চলে গেছে কেন? ও কি আমাকে ভয় পায়? ভয় না আহানা, ও তোকে ঘৃণা করে। ও তোর ছায়াও দেখতে চায় না। তুই ওকে পাত্তাই দিচ্ছিস না। তোর এই একতরফা জেদ আমাদের দুই পরিবারকে শেষ করে দিচ্ছে। আব্বু আজ তোর বাবার সাথে ফোনে যা তা ব্যবহার করেছে। তুই কি এটাই চেয়েছিলি? আহানা কিছুক্ষণ চুপ করে থাকলো। তার চোখে প্রথমবারের মতো বিষণ্ণতা দেখা দিল, কিন্তু সেটা সেকেন্ডের জন্য। সে আসমার হাত ধরে বলল, ও যেখানেই যাক, আকাশ তো আর আকাশ ছেড়ে পালাতে পারবে না। আমি ঠিক খুঁজে বের করব। ও তো দূরে যাবে, আমাদের দূরত্ব তত কমবে। ও যত দূরে যাবে আমাদের দূরত্ব তত কমবে। তুই শুধু আমাকে ওর ঠিকানাটা দে। আসমা আহানার হাত ছটকা দিয়ে সরিয়ে দিল। তুই একটা সাইকো আহানা, তুই সুস্থ না। আমি আজ থেকে তোর সাথে সব সম্পর্ক শেষ করলাম। তুই আমার ভাইয়ের শত্রু, তুই আমারও শত্রু। আসমা ঘর থেকে বেরিয়ে গেল। আহানা একা রুমে বসে আকাশের একটা ছবির দিকে তাকিয়ে রইল। সে হাসলো, তবে সেই হাসিতে মায়া নেই, আছে এক ভয়ঙ্কর জেদ। সে আকাশের ছবির কপালে একটা আঙ্গুল দিয়ে দাগ কেটে বলল, পালিয়ে বাঁচবো আকাশ সাহেব? এই অহনা চৌধুরীর নজর থেকে পালানোর মতো গর্ত এই দুনিয়ায় নাই।
কাল দেখা হচ্ছে তোমার বন্ধুর বাসায়। আকাশ তার বন্ধু সজলের বাসায় আশ্রয় নিয়েছে। সে ভেবেছিল এখানে অন্তত ওই বিয়ে পাগল আপদটার হাত থেকে রক্ষা পাবে, কিন্তু সে জানতো না আহানা চাইলে গোয়েন্দা সংস্থার চেয়েও দ্রুত খবর বের করতে পারে। সে আসমার ফোন থেকে সজলের ঠিকানাটা চুপি চুপি কপি করে নিয়েছিল। রাত তখন 8টা। আকাশ আর সজল ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিল। হঠাৎ কলিং বেল বেজে উঠল। সজল দরজা খুলতেই দেখলো এক হাতে ক্রাচ, অন্য হাতে একটা টিফিন ক্যারিয়ার নিয়ে এক তরুণী দাঁড়িয়ে আছে। কপালে ঘাম, কিন্তু চোখে এক অদ্ভুত বিজয়ের হাসি। কিরে সজল ভাই, তোমার বন্ধুকে আমার হাত থেকে লুকাতে পারলা না তো? ওগো স্বামী সাহেব, তুমি কি ভেবেছিলে সজলের ব্যাচেলর রুমে আমি আসতে পারবো না? এই দেখো, তোমার জন্য গরম গরম তেহারি নিয়ে আসছি। আকাশের হাতের কফির কাপটা কেঁপে উঠল। সে রাগে সোফা থেকে উঠে দাঁড়ালো। তার ফর্সা মুখটা অপমানে আর রাগে টকটকে লাল হয়ে গেছে। আপনি কি মানুষ নাকি অন্য কিছু? আপনার কি কোনো আত্মসম্মান নেই? আমি বাসা ছেড়ে বন্ধুর বাড়িতে আসলাম শান্তি পেতে, আর আপনি ল্যাংচাতে ল্যাংচাতে এখানেও হাজির হলেন। আপনি কি চান আমি বিষ খেয়ে মরে যাই? বিষ খাবা কেন? তেহারি খাও। আর শোনো, তুমি যেখানেই যাও আমি সেখানেই ল্যাংচাতে ল্যাংচাতে পৌঁছে যাব। তুমি মাস্টার্স পাশ করছো তো কি হয়েছে? আমি ফার্স্ট ইয়ারে পড়লেও প্রেমের পিএইচডি করে ফেলেছি। সজল, এই মেয়েটাকে এখনই ঘাড় ধরে বের করে দে, না হলে আমি আজই ছাদ থেকে লাফ দেব। আমি আর নিতে পারছি না। ও একটা বিষাক্ত লতা যে আমাকে শ্বাসরোধ করে মারতে চায়। এই সজল ভাই, খবরদার আমাকে ধরবেন না। আমি আপনাদের হবু ভাবি। আকাশ, তুমি আমাকে যতই ছোট করো না কেন, আমি তোমার ছায়ার মতো লেগে থাকবো। তুমি কাল থেকে আবার বাসায় ফিরবা, না হলে আমি এখানেই অনশন শুরু করব। আকাশ আর সহ্য করতে পারলো না। সে আহানাকে একরকম টেনে হিঁচড়ে সজলের বাসা থেকে বের করে লিফটের সামনে নিয়ে এলো। আহানা ক্রাচে ভর দিয়ে কোনো মতে দাঁড়িয়েছিল। আপনার মতো সস্তা মেয়ে আমি আমার জীবনে দেখি নাই। আপনার বাবা মা কি আপনাকে এই শিখিয়েছে যে রাস্তায় রাস্তায় ঘুরে একটা ছেলেকে ব্ল্যাকমেল করতে হয়? আপনার মতো মেয়েকে যদি আমি বিয়ে করি তবে আমার বংশের ইজ্জত ধুলোয় মিশে যাবে। আপনি একটা ডাস্টবিনের আবর্জনা যে আমি দুপায়ে মারিয়ে চলে যেতে চাই। ঘৃণা করি আপনাকে আহানা, ঘৃণা করি। আকাশ লিফটের বোতাম টিপে গটগট করে ভিতরে ঢুকে গেল। আহানা করিডোরে একা দাঁড়িয়ে রইল। আকাশের আবর্জনার শব্দটা তার কানে তীরের মতো বিঁধল, কিন্তু তার জেদ কমলো না। সে মুচকি হেসে বিড়বিড় করলো, আবর্জনা থেকেই তো সার হয় আকাশ সাহেব। তোমার জীবনের মরুভূমিতে আমি ফুল ফুটাবো, দেখে নিও। আহানা বাসায় ফিরে নতুন নাটক শুরু করলো। সে জানে আকাশ তাকে কোনোভাবেই মানবে না, তাই তাকে কাবু করতে হলে বড় কোনো ইমোশনাল ড্রামা দরকার। সে তার পড়ার টেবিলের ড্রয়ার থেকে এক গাদা ভিটামিন সি এর লাল ট্যাবলেট বের করলো। সেগুলোর খোসা ছাড়িয়ে সে গ্লাসে রাখলো। মা ঘরে ঢুকতে আহানা গ্লাসের পানিটা মুখে দিয়ে ওটা খাওয়ার ভান করলো। মা, আকাশ আমাকে আবর্জনা বলেছে। আমি আর বাঁচবো না। আমি এক গাদা ঘুমের ওষুধ খেয়ে ফেললাম। আকাশকে খবর দিও, সে যেন আমার কবরে অন্তত একটা গোলাপ দিয়ে যায়। মা তো চিৎকার করে পাড়া মাথায় তুললেন। বাবা দৌড়ে এলেন। আহানা চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। বাবার সাথে সাথে আসমার বাবাকে ফোন দিলেন। ভাই সাহেব, আপনার ছেলের জন্য আমার মেয়েটা শেষ হয়ে যাচ্ছে। ও এক গাদা ঘুমের ওষুধ খেয়েছে। ও যদি মরে যায় তবে আমি আপনার ছেলের নামে খুনের মামলা দেব। খবরটা আগুনের মতো আকাশের কানে পৌঁছালো। আকাশ তখন সজলের বাসায় বসেছিল। খবরটা শুনে সে পাথর হয়ে গেল। সে কি সত্যি আহানাকে এত বড় বিপদে ফেললো? ঘৃণা থাকলেও কি একটা প্রাণ এভাবে যেতে দেবে? আকাশের বাবা ফোনে আকাশকে ধমক দিলেন। আকাশ, তুই এখনই হাসপাতালে যা। ওই মেয়েটার যদি কিছু হয় তবে আমাদের সম্মান আর পুলিশ কেস সামলাতে পারবি না। যা বলছি কর। আকাশ অনিচ্ছা সত্ত্বেও হাসপাতালের দিকে রওনা হলো। তার মনের ভিতর ঘৃণা আর বিরক্তির চরম পর্যায়ে। সে ভাবছে, একটা মেয়ে কিভাবে একটা ছেলের জীবনকে এভাবে তছনছ করে দিতে পারে। হাসপাতালের বেডে আহানা শুয়ে আছে। সে জানে সে কোনো ওষুধ খায়নি, কিন্তু ডাক্তারকে বাবা মা অনেক অনুরোধ করে স্যালাইন দিয়ে রেখেছেন। আকাশ ওয়ার্ডে ঢুকতে আহানা এক চোখ খুলে তাকিয়ে হাসলো। ড্রামা তো ভালোই পারেন। ঘুমের ওষুধ খেয়েছেন, মরে কেন গেলেন না? মরলে অন্তত আমার জীবনটা শান্ত হতো। আপনি কি ভেবেছেন এভাবে মরে যাওয়ার ভয় দেখিয়ে আমাকে বিয়ে করবেন? ওগো, তুমি আসছো? আমি তো তোমার জন্যই যমরাজের সাথে ফাইট করে ফিরে আসলাম। বলো, এখন অন্তত কবুল বলবা? কখনো না।
আপনি যদি এখানে মরেও যান তবুও আমি আপনার লাশটা দেখতে আসবো না। এই স্যালাইনের সূচ আপনার শরীরে নয়, আমার কলিজায় বিঁধছে আপনার এই ন্যাকামির জন্য। আমি আজই ঢাকা ছেড়ে চলে যাচ্ছি, আপনি খুঁজে পাবেন না আমাকে। ভালো থাকবেন আপনার এই বিয়ে পাগল পাগলামি নিয়ে। আকাশ এক মুহূর্ত না দাঁড়িয়ে ওয়ার্ড থেকে বেরিয়ে গেল। আহানার বাবা মা আকাশের পথ আটকাতে চেয়েছিলেন, কিন্তু আকাশের চোখের ভয়ঙ্কর ঘৃণা দেখে কেউ আর সাহস পেল না। আহানা স্যালাইনের পাইপটা নিজের হাত থেকে ছিঁড়ে ফেলল। তার চোখ এখন আগুনের মতো জ্বলছে। সে বুঝতে পারছে আকাশ তাকে কোনোভাবেই মানবে না, কিন্তু আহানাও তো আহানা চৌধুরী। সে বিড়বিড় করলো, ঢাকা ছেড়ে পালাবা? পালাও। এই অহনা চৌধুরী যদি তোমার বাসর ঘরের খাটে বসে থাকতে না পারে, তবে আমার নামও অহনা না। বাঘিনী এবার তার শিকার ধরবে। আকাশ সাহেব, প্রস্তুত থেকো। হাসপাতালে সাদা চাদরে শুয়ে আহানা যখন দেখলো আকাশ তার উপর তীব্র ঘৃণা নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, তখন তার ভেতরে এক ভয়ঙ্কর জেদ জেগে উঠল। আকাশ দরজা পর্যন্ত পৌঁছানোর আগে আহানা বেডের পাশে থাকা ফলের ছুরি থেকে ধারালো ছুরিটা তুলে নিল। আকাশ সাহেব, তুমি আমাকে ফেলে চলে যাচ্ছ? এই দেখো তোমার জন্য এই হাতে কত রক্ত। বলেই আহানা নিজের বাম হাতের কবজিতে এক পোষ বসিয়ে দিল। রক্তের ফিনকি দিয়ে চাদর ভিজে গেল। আহানা ব্যথা কোকড়ানোর বদলে এক বিভৎস হাসি দিচ্ছিল। আহানা, এ কি করলি তুই? বাঁচাও, কেউ বাঁচাও। দরজার কাছে গিয়ে আকাশ থমকে দাঁড়ালো। পেছন ফিরে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। আহানা রক্তাক্ত হাতটা তুলে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, বলো, বিয়ে করবা কিনা? না হলে আবার গলা কাটবো। আকাশ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার চোখের সামনে একটা জীবন্ত মেয়ে নিজের জীবন নিয়ে জুয়া খেলছে। সে দৌড়ে ফিরে এসে আহানার হাতটা চেপে ধরল। আপনি কি আস্ত একটা সাইকো? কেন এমন করছেন ডাক্তার? জলদি আসুন। আহানা অজ্ঞান হয়ে যাওয়ার আগে আকাশের শার্টের কলার ধরে। কবুল বলো, বিয়ে করবা? আকাশ অনিচ্ছা সত্ত্বেও কেবল প্রাণ বাঁচাতে বলে ওঠে, হ্যাঁ করব, বিয়ে করব আমি আপনাকে। আগে সুস্থ হন, প্লিজ থামুন। আহানা এক তৃপ্তির হাসি দিয়ে আকাশের বুকে জ্ঞান হারালো। আকাশ তখন পাথর হয়ে দাঁড়িয়েছিল। সে জানতো সে কেবল একটি জীবন বাঁচাতে এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এই প্রতিশ্রুতি তাকে এক অন্ধকার গহ্বরে নিয়ে যাচ্ছে। আহানা সুস্থ হওয়ার পর দুই পরিবারের মধ্যে এক থমথমে মিটিং হলো। আকাশের বাবা মা প্রথমে রাজি ছিলেন না, কিন্তু আহানার পাগলামি আর আত্মহত্যার চেষ্টা দেখে তারা ভয় পেয়ে গেলেন। তারা বুঝলেন এই মেয়েকে আকাশের গলায় না ঝুলালে সে সত্যিই কোনোদিন জান দিয়ে দেবে। আকাশের মা বললেন, আকাশ, তুই ওকে বাঁচাতে বিয়েটা কর বাবা, অন্তত ও বেঁচে তো থাকবে। আকাশ নির্বাক। তার চোখে সেই স্বপ্ন, সেই মাস্টার্সের উজ্জ্বল ক্যারিয়ার, সব যেন এক বিয়ে পাগলির জেদের কাছে হেরে গেল। আসমা আহানার উপর চরম রেগে আছে। সে আহানার রুমে গিয়ে বলল, তুই যা করলি আহানা, এটাকে ভালোবাসা বলে না, এটাকে ব্ল্যাকমেল বলে। তুই আমার ভাইয়ের জীবনটা তছনছ করে দিলি। তুই বুঝবি না আসমা, তোর ভাই হলো একটা কঠিন পাথর, আর আমি হলাম ঝর্ণা। পাথরকে ক্ষয় করেই আমি ওর মনের রাস্তা বানাবো। তোর ভাই যখন আমাকে ঘৃণা করে তো কি হয়েছে? ঘৃণা থেকেই তো আসল রোম্যান্স শুরু হয়। অবশেষে সেই দিন এলো। আহানা লাল বেনারসি পরে এক হাতে ব্যান্ডেজ আর অন্য হাতে মেহেদি নিয়ে বাসর ঘরে বসে আছে। তার মুখে কোনো ক্লান্তি নেই, বরং এক আকাশ জয় করার আনন্দ। আকাশ রুমে ঢুকলো রাত 12টায়। তার মুখে কোনো হাসি নেই, বরং একরাশ বিরক্তি আর রাগ। আকাশ খাটের এক কোণে গিয়ে বসলো। আহানা গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে আকাশের একদম গায়ের সাথে লেপটে বসলো। গায়ে পড়ছেন কেন? শোনেন আহানা, আপনাকে আমি ভালোবেসে বিয়ে করিনি, কেবল একটা লাশ দেখার ভয়ে এই নাটক করেছি। আপনি আমার ছোট বোনের বান্ধবী। আমার চোখে আপনি কেবলই একটা অবুঝ পিচ্ছি। আমার বউ হওয়ার যোগ্যতা আপনার নেই। আকাশ ছিটকে সরে যায়। আহানা খিলখিল করে হেসে আকাশের গলার টাই ধরে টান দিয়ে বলে, যোগ্যতা দিয়ে কি হবে স্বামী সাহেব? আমি তোমার রেজিস্ট্রি করা বউ, আর তুমি যে বললে ভালোবাসো না। আচ্ছা, না বাসলে কেউ এভাবে দৌড়ে এসে রক্তমাখা হাত চেপে ধরে? তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তোমার ওই পচা ইগো স্বীকার করতে দিচ্ছে না। আপনি একটা নির্লজ্জ মেয়ে, আমাকে বিরক্ত করবেন না। আমি সোফায় শুচ্ছি। আহানা আকাশকে পেছন থেকে ঝাপটে ধরে। সোফায় কেন? আমার এই ছোট্ট করা খাটে কি তোমার জায়গা হবে না? শোনো আকাশ, তুমি যত দূর পালাবা আমি তত শক্ত করে তোমাকে জড়িয়ে ধরবো। আহানা জোর করে আকাশের চিবুক ধরে একটা চুমু খাওয়ার চেষ্টা করলো। আকাশ লজ্জায় আর রাগে চেঁচাতেও পারছে না, কারণ বাইরে আব্বু আম্মু আছে। আকাশ তো হস্তাধস্তি করে। ছাড়ুন আমাকে। এটা কি ধরনের ছ্যাঁচড়ামি?
আপনি কি জোরাজুরি করে ভালোবাসা পেতে চান? জোরাজুরি না সাহেব, আদর। ভালো তো তুমি বাসবেই, তোমার বাপও বাসবে। কি বললেন? আমার বাপ মানে? আপনি আমার বাবাকে নিয়ে কথা বলছেন? আরে না, ওটা তো কথার কথা। মানে তোমার ইগো বা তোমার বংশের সবাই আমাকে ভালোবাসতে বাধ্য হবে। দেখো আকাশ, তোমার এই রাগী চাউনিটা এখন আমার বড্ড প্রিয়। তুমি যত রাগবা আমি তোমাকে তত বেশি চুমু খাবো। আহানা এবার জোর করে আকাশের কোলের উপর বসে পড়ল। আকাশ দু হাতে তাকে সরানোর চেষ্টা করছে, কিন্তু আহানা যেন আঠার মতো লেগে আছে। ওগো, বাসর রাতে কেউ এমন রাগ করে? একটু রোম্যান্স করো না। আমার হাতের ব্যান্ডেজটা দেখো, তোমার জন্য কাটা। এবার একটু আদর করে দাও। আকাশ অসহায়ের মতো নিজের কপালে হাত দিয়ে বসে রইল। সে বুঝতে পারছে এই বিয়ে পাগলিনীর হাত থেকে তার নিস্তার নেই। আহানা তখন আকাশের শার্টের বোতাম নিয়ে খেলছে আর হাসছে। সে জানে আজকের রাতটা কেবল শুরু। আকাশের এই পাথর হৃদয় গলিয়ে সে একদিন রাজত্ব করবেই। আহানা বিড়বিড় করল, এখন তো কেবল জড়িয়ে ধরেছি আকাশ সাহেব। কাল থেকে তো তোমার চশমার ফ্রেমও আমি ঠিক করে দিব। তুমি শুধুই আমার। সকালবেলা আকাশ ভেবেছিল আহানা হয়তো ঘুমাচ্ছে, তাই সে চুপি চুপি বাথরুম থেকে বের হয়ে নিজের আলমারি খুলল। কিন্তু আলমারি খুলতেই তার চক্ষু চড়ক গাছ। আলমারির সব কাপড় একপাশে ঠেলে দেওয়া হয়েছে, আর মাঝখানে আহানা নিজের এক গাদা ঝকঝকে রঙিন শাড়ি আর চুড়ি দিয়ে ডেকোরেশন করে রেখেছে। মাঝখানে একটা চিরকুট। গুড মর্নিং স্বামী সাহেব, তোমার সাদা কালো জীবনে একটু রং ছিটিয়ে দিলাম। আকাশ দাঁত কিরমির করে চিরকুটটা ছিঁড়ে ফেলল। ঠিক তখনই পেছন থেকে একজোড়া নরম হাত আকাশকে ঝাপটে ধরল। আহানা তার ভেজা চুলগুলো আকাশের পিঠে ঘষতে ঘষতে বলল, ওগো, এত সকালে আলমারির সাথে যুদ্ধ করছো কেন? বউ তো পাশেই দাঁড়িয়ে, একটা গুড মর্নিং কিস তো পাওনা ছিল। আহানা, ছাড়ুন আমাকে। আপনার এই স্যাবলামি কি কোনো দিন থামবে না? এটা আমার বাসা, আমার আলমারি। আপনি এখানেও আপনার পাগলামি শুরু করেছেন। তোমার বাসা মানেই তো আমার বাসা। আর পাগলামি না করলে কি আর তোমাকে পটাতে পারতাম? এখন লক্ষ্মী ছেলের মতো দাঁড়াও, আমি তোমাকে চুল মুছে দেই। আহানা তোয়ালে নিয়ে আকাশের উপর ঝাঁপিয়ে পড়ল। আকাশ তাকে সরানোর চেষ্টা করছে, আর আহানা খিলখিল করে হেসে আকাশের গলার কাছে সুড়সুড়ি দিচ্ছে। সকালের নাস্তায় পুরো পরিবার উপস্থিত। আকাশের বাবা, মা আর আসমা গম্ভীর মুখে বসে আছেন। আহানা রান্নাঘর থেকে নিচে নিচে লুচি আর ডাল নিয়ে এলো। তার পরনে একটা টকটকে লাল শাড়ি, হাতের ইঞ্জিন করা কাচের চুড়ি। আহানা শ্বশুরের পাতে 4টা লুচি দিয়ে বলে, আব্বু একদম গরম গরম, খেয়ে দেখেন, আপনার আম্মার হাতের চেয়েও ভালো হয়েছে। আমি সকালে 2টার বেশি লুচি খাই না আহানা। আর বড়দের সাথে কথা বলার সময় একটু ধীরস্থির হতে হয়। তুমি তো দেখছি সারা ঘর দৌড়াদৌড়ি করছো। আব্বু, আমি তো এই বাসার কনিষ্ঠ বউ। আমি না দৌড়ালে বাসাটা কি জ্যান্ত মনে হবে? আসমা, মুখটা বাংলার পাঁচের মতো করে রাখছিস কেন? তোর ভাইকে আমি আজ থেকে অফিসে যেতে দেব না। ও শুধু আমার সাথে বসে গল্প করবে। আসমা চামচটা ধপ করে রেখে দিল। আহানা, এটা তোর বাবার বাড়ি না। ভাইয়ার পড়াশোনা আছে, ক্যারিয়ার আছে। তুই কি ওকে সারা জীবন ঘরবন্দি করে রাখতে চাইছিস? আহানা আকাশের দিকে তাকিয়ে চোখ মেরে বলে, ক্যারিয়ার দিয়ে কি হবে আসমা? আমি তোর বড় ক্যারিয়ার। কি বলো ওগো? আকাশ নাস্তা না করে টেবিল থেকে উঠে গেল। সে বুঝতে পারছে এই মেয়ের সাথে তর্কে জেতা অসম্ভব। আকাশ যখন ব্যাগ নিয়ে দরজার কাছে গেল, আহানা এক দৌড়ে সেখানে হাজির। সবার সামনে এসে আকাশের টাই ধরে নিজের দিকে টেনে আনলো। আহানা, আব্বু আম্মু দাঁড়িয়ে আছে, ছাড়ুন। আহানা সবার সামনে আকাশের কপালে একটা শব্দ করে চুমু দিয়ে বলে, অফিস থেকে ফেরার সময় আমার জন্য 1 প্যাকেট নীল চুড়ি আর ডজন খানেক চকলেট নিয়ে আসবা। না আনলে কিন্তু আমি তোমার অফিসের নিচে গিয়ে অনশন শুরু করব। আকাশ লজ্জায় আর অপমানে মাথা নিচু করে বাসা থেকে বেরিয়ে গেল। পেছনে আসমা আর তার মা আগে গজগজ করতে লাগলেন। তাদের আদরের শান্ত ছেলেটাকে এই মেয়েটা যেন পুরো ভেড়া বানিয়ে ছাড়ছে। আকাশ অফিসে বসে একটা সিরিয়াস মিটিং করছিল। হঠাৎ তার ফোনে একটা ভিডিও কল এলো। আহানার কল। আকাশ রিসিভ করতেই দেখলো আহানা বাথটাবে বসে আছে, কিন্তু সে চুলে শ্যাম্পু মাখছে আর গান গাইছে। ওগো, দেখো তো শ্যাম্পুটা কি তোমার পছন্দ? তুমি না থাকলে আমার গোসল করতেও মনে চায় না। তাড়াতাড়ি বাসায় আসো, আমার পিঠে সাবান মেখে দিবা। এই মেয়ে তো আসলেও একটা সাইকো। মিটিংয়ের মধ্যে এসব কি? আকাশ দ্রুত ফোন কেটে দেয়। আকাশের কলিগরা মুচকে হাসছে। আকাশের মনে হচ্ছে সে মাটির নিচে ঢুকে যায়। বিকালে আকাশ পাশে ফিরতেই দেখলো ড্রয়িং রুম অন্ধকার, শুধু কয়েকটা মোমবাতি জ্বলছে। আহানা একটা শর্ট ফ্রক পরে বসে আছে। আকাশকে দেখা মাত্রই সে সোফা থেকে লাফ দিয়ে আকাশের কোলে চড়ে বসলো। আকাশ ভারসাম্য সামলাতে গিয়ে বলে, ওরে বাবারে, নামুন আহানা, হাড়গোড় ভেঙে দেবেন তো।
আহানা আকাশের গলা জড়িয়ে ধরে। তুমি না আমাকে পিচ্চি বলো? দেখো পিচ্চি বউ তোমার কোলে কত সুন্দর করে মানাইছে। না বললে আমি তোমার ল্যাপটপ নিয়ে ড্রেনে ফেলে দেব। আপনি কি কোনোদিন সুস্থ হবেন না? আমি সারাদিন কাজ করে আসছি আর আপনি রোমান্স করার জন্য অস্থির হয়ে আছেন। শোনো সাহেব, বাঘিনী যখন শিকার ধরে তখন সে শিকারের সেবাও করে। তুমি আমার জান, আমার প্রাণ। এখন চলো একটু সাজুগুজু করিয়ে দেই তোমাকে। আহানা জোর করে আকাশকে রুমে নিয়ে গেল। সেখানে সে আকাশকে বিছানায় ফেলে দিয়ে জোর করে ফেসিয়াল করাতে শুরু করলো। আকাশ হাত পা ছুটছে, কিন্তু আহানা তার উপর চড়ে বসে গালের মধ্যে ক্রিম মাখিয়ে দিচ্ছে। একদম নড়বা না। তোমাকে আমি রাজপুত্রের মতো সুন্দর করে বানাবো, যাতে রাস্তার মেয়েরা জ্বলে পুড়ে মরে। আকাশ বুঝতে পারলো আহানা চৌধুরীর এই অস্থির ভালোবাসা আর বেহায়া রোমান্সে এখন তার নিয়তি। সে যতই বিরক্ত হোক, আহানার এই চঞ্চলতা আর মায়াবী জেদ তাকে ধীরে ধীরে এক অদ্ভুত আকর্ষণে বেঁধে ফেলছে, যা সে নিজেও এখনো স্বীকার করতে পারছে না। আহানা আকাশের কানে কামড় দিয়ে ফিসফিস করে বলল, ভালো তো তোমায় বাসতেই হবে আকাশ সাহেব, পালিয়ে যাবা কোথায়? রাত তখন গভীর। সারা বাড়ি নিস্তব্ধ। আকাশ ঘুমানোর চেষ্টা করছে, খাটের একদম শেষ প্রান্তে গিয়ে, যেন আহানার শরীরের একটু স্পর্শও তাকে না লাগে। তার মনে এখনো সে ঘৃণা আর বিরক্তি। সে ভাবছে, একটা মেয়ে কতটা নিচে নামলে এভাবে একটা ছেলেকে বাধ্য করতে পারে বিয়ে করতে। হঠাৎ সে অনুভব করলো এক জোড়া তপ্ত হাত তার খালি পিঠে সর্পিল গতিতে বিচরণ করছে। আহানা তার পাতলা সুতি শাড়িটা সরিয়ে আকাশের একদম গায়ের সাথে মিশে এলো। তার ভেজা চুলের সুঘ্রাণ আর শরীরের রোম আকাশের স্নায়ু অবশ করে দিচ্ছে। আকাশ দাঁত কিরমির করে, আহানা, ওপাশে সরুন। আপনাকে বলেছি না আমাকে টাচ করবেন না। আমাদের মাঝে কোনো শারীরিক সম্পর্ক হবে না। আহানা আকাশের কানে কামড় দিয়ে ফিসফিস করে, কেন হবে না গো? আমি কি তোমার প্রতিবেশী যে দূরে থাকবো? আমি তোমার বউ, আর তুমি যত বারণ করবে আমি তত বেশি তোমার ওই শক্ত বুকটাতে মুখ লুকাতে ইচ্ছে করবে। আহানা এবার এক ঝটকায় আকাশের উপর উঠে বসলো। তার খোলা চুল আকাশের মুখে বুকে আছড়ে পড়ছে। আকাশের শ্বাসকষ্ট শুরু হলো। সে দু হাতে আহানাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আহানা আজ বেপরোয়া। সে আকাশের দুই হাত চেপে ধরে বিছানায় গেঁথে ফেললো। আপনি কি রেপ করবেন আমাকে? ছাড়ুন বলছি। আপনার এই জবরদস্তি আমার ঘৃণা আরও বাড়িয়ে দিচ্ছে। আহানা আকাশের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। ঘৃণা করতে দাও। আমি জানি তোমার শরীর এখন অন্য কথা বলছে। তোমার এই ধকধকানে কি আমি শুনতে পাচ্ছি না? আহানা এবার আকাশের শার্টের বোতামগুলো একের পর এক খুলতে শুরু করলো। আকাশ তাকে বাধা দিতে চাইলেও আহানা শরীরের উষ্ণতা আর তার চঞ্চল সোহাগ আকাশের পুরুষত্বকে নাড়া দিতে শুরু করলো। আহানা আকাশের গলার নিচে, ঘাড়ে আর বুকে একের পর এক পাগলাটে চুমু দিতে লাগলো। আকাশ চোখ বন্ধ করে নিজেকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু আহানার আঙ্গুলের ছোঁয়া তার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বইয়ে দিচ্ছে। আহানা এবার আকাশের কানের লতিতে জিভ দিয়ে সুড়সুড়ে দিয়ে বলল, বড় বড় কথা বলো না আকাশ সাহেব। তুমি যতই বলো আমাকে পছন্দ করো না, তোমার এই গরম নিঃশ্বাস বলছে তুমি আমার নেশায় বুঁদ হয়ে আছো। আকাশের শরীরের নিয়ন্ত্রণ এবার আলগা হয়ে এলো। সে অবচেতন ভাবে আহানার কোমর জড়িয়ে ধরলো। আহানা এক বিজয়ী হাসি হাসলো। সে জানতো এই পাথরের দেয়াল ভাঙতে তাকে আগুনের মতো উত্তপ্ত হতে হবে। ঘরটা এখন কেবল দুজনের নিঃশ্বাসের শব্দে ভারী হয়ে উঠেছে। আকাশ চাইছিল আহানাকে ঘৃণা করতে, কিন্তু আহানার নিবিড় আলিঙ্গন আর সোহাগ তাকে এক গভীর ঘোরের মধ্যে নিয়ে গেল। সকালে যখন সূর্যের আলো জানালার পর্দা চিরে আকাশের চোখে পড়ল, সে দেখলো আহানা তার বুকের উপর মাথা রেখে অঘরে ঘুমাচ্ছে। আকাশের মনে এক অদ্ভুত অপরাধ বোধ আর বিরক্তি কাজ করলো। সে দ্রুত আহানাকে সরিয়ে উঠে দাঁড়ালো। ধুর, কাল রাতে আমি নিজেকে সামলাতে পারলাম না কেন? এই মেয়েটা তো ঠিক এটাই চেয়েছিল, আমাকে দুর্বল করা। আকাশ বাথরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিল। সে নিজেকে ধিক্কার দিচ্ছে। ঠিক তখনই বাথরুমের দরজা খুলে আহানা ভেতরে ঢুকে পড়ল। সে কেবল একটা তোয়ালে জড়িয়ে আছে। আপনি এখানে কেন? আমি গোসল করছি, দেখতে পাচ্ছেন না? বাইরে যান। ওগো, এক বালতি পানিতে কি আর দুজনে গোসল করা হয়? এসো, আমি তোমার পিঠ ঘষে দেই। একা একা গোসল করলে তো সাবান ঠিক মতো লাগে না। আহানা শাওয়ারের নিচে আকাশের সাথে দাঁড়িয়ে গিয়ে বলে। আহানা জোর করে আকাশের হাতে সাবান মাখিয়ে দিতে লাগলো। আকাশ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল, কিন্তু পানির ঝাপটায় দুজনের শরীর আরো বেশি পিচ্ছিল হয়ে একে অপরের সাথে লেপটে গেল। আহানা খিলখিল করে হাসছে আর আকাশের শরীরের বাজে বাজে হাত বুলোচ্ছে। আকাশ বিরক্ত হয়ে তাকে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দিল। আহানা তখনও বাইরে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। ড্রয়িং রুমে
নাস্তা করার সময় আহানা আজ আরো বেশি চঞ্চল। সে আসমার পাশে গিয়ে বসলো। আসমা, কাল রাতে তোর ভাইয়া যা রোমান্টিক ছিল না, ওফ, আমি তো ভেবেছিলাম ও শুধু বই পড়তে জানে, কিন্তু ও তো ভালোবাসতেও ওস্তাদ। আহানা, ডাইনিং টেবিলে এসব কি কথা? আব্বু আম্মু বসে আছে, তোর কি বিন্দুমাত্র সেন্স নেই? অহনা, এই বাড়ির একটা আদব লেহাজ আছে। তুমি আসমার বান্ধবী হতে পারো, কিন্তু এখন এই বাড়ির বউ। একটু সংযত হয়ে কথা বলো। আহানা শাশুড়ির পাতে ডিম পোস্ট দিয়ে বলে। মা গো, সংযত থাকলে কি আর আপনাদের ছেলেকে পটাতে পারতাম? ও তো ছিল একটা আস্ত রোবট। আমি আসছি বলেই তো এখন মানুষ হচ্ছে। কি বলো গো স্বামী সাহেব? আকাশ মুখ নিচু করে নাস্তা গিলছে। তার মনে হচ্ছে সে কোনো এক সার্কাসের মাঝখানে বসে আছে। সে দ্রুত খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। আমি আজ লাইব্রেরিতে যাব, ফিরতে রাত হবে। আহানা আকাশের ব্যাগটা কেড়ে নিয়ে বলে। লাইব্রেরি? না না, আজ আমরা সিনেমা দেখতে যাব। আমি টিকিট কেটে ফেলেছি, আর তুমি যদি না যাও তবে আমি তোমার ওই সব দামি দামি থিসিসের পেপার দিয়ে আজ চুলা জ্বালাবো। আকাশ অসহায়ের মতো আসমার দিকে তাকালো। আসমা শুধু মাথা নিচু করে রইল। সে জানে আহানা যা বলে তা করেই ছাড়ে। বিকেলে আকাশকে জোর করে শপিং মলে নিয়ে গেল আহানা। সে আকাশকে দিয়ে জোর করে নিজের জন্য অন্তর্বাস কেনাতে চাইল। আহানা, এটা কি করছেন? লোকজন দেখছে। আমি এসব সেকশনে ঢুকবো না। আহানা আকাশের হাত ধরে টেনে নিয়ে বলে। কেন ঢুকবা না? তুমি না দেখলে আমি পরবো কার জন্য? এই যে লাল রংটা দেখো, এটা পরলে আমাকে কেমন লাগবে বলো তো? আকাশের কান মাথা গরম হয়ে গেল। সে দ্রুত শোরুম থেকে বের হয়ে এলো। আহানা পেছনে পেছনে হাসতে হাসতে এলো। সে আকাশের হাত জড়িয়ে ধরে বলল। তুমি না বড্ড লাজুক আকাশ সাহেব। রাতে তো খুব তেজ দেখালে, এখন কেন এত লজ্জা? আকাশ বুঝতে পারলো আহানা চৌধুরীর এই অস্থিরতা, এই বেহায়া ভালোবাসা আর চটপটে পাগলামি এখন তার প্রতিদিনের সঙ্গী। সে যতই নিজেকে সরিয়ে রাখতে চায়, আহানা ততই তাকে তার শরীরের আর মনের গভীরে টেনে নিয়ে যাচ্ছে। আকাশে সেই ঘৃণা ধীরে ধীরে এক অদ্ভুত অভ্যাসে পরিণত হচ্ছে, যা সে নিজেও অস্বীকার করতে পারছে না। আহানা আকাশের পকেটে হাত ঢুকিয়ে দিয়ে ফিসফিস করে বলল। আজ রাতে কিন্তু আমি নীল শাড়ি পরবো না, শুধু তোমার দেওয়া এই লাল উপহারটা পরবো। জলদি বাসায় চলো। আকাশ দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। তার শান্ত জীবনটা এখন এক ঝড়ো হাওয়ার কবলে, যে হাওয়া তাকে উড়িয়ে দিয়ে যাচ্ছে এক নিষিদ্ধ সুখের দিকে। আকাশ লাইব্রেরিতে বসে গুরুত্বপূর্ণ থিসিস লিখছে। ঠিক তখনই আহানা নিঃশব্দে রুমে ঢুকলো। পরনে পাতলা ফিনফিনে স্লিভলেস কামিজ, চুলে বনো ফুলের ঘ্রাণ। সে এসে আকাশের ল্যাপটপের উপর নিজের 2 হাত রাখলো। আহানা, দেখছেন আমি কাজ করছি, সরুন এখান থেকে। আহানা আকাশের চশমাটা নাক থেকে টেনে খুলে নিয়ে বলে। চশমা পরলে তোমাকে একদম বুড়ো লাগে গো। এই চশমা ছাড়াই তো তোমার চোখ দুটো নেশা ধরানো। কাজ পরে হবে, আগে বউকে একটু সময় দাও। আকাশ চশমা কেড়ে নেওয়ার চেষ্টা করে। সময় দেওয়ার কি আছে? 24 ঘন্টা তো গায়ের উপর পড়ে থাকেন, লজ্জা লাগে না আপনার? আহানা আবার এক ঝটকায় আকাশের কোলে চড়ে বসলো। আকাশ অপ্রস্তুত হয়ে চেয়ার সহ পিছিয়ে গেল। আহানা তার 2 হাত আকাশের গলায় পেঁচিয়ে দিয়ে নাকের সাথে নাক ঘষতে লাগলো। লজ্জা দিয়ে কি পেট ভরে স্বামী সাহেব? এই যে তোমার বুকটা ধকধক করছে, এটা কি আমার জন্য না? বলো তো, কাল রাতে যখন আমি তোমার ঘাড়ে কামড় দিলাম, তখন কেন তুমি আমাকে সরিয়ে দাওনি? তখন তো খুব শক্ত করে জড়িয়ে ধরেছিলে। ওটা ছিল অনিচ্ছাকৃত, আপনি আমাকে বাধ্য করেছিলেন। আহানা খিলখিল করে হেসে উঠল আর আকাশের ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। আকাশ ধাক্কা দিয়ে সরাতে চাইল, কিন্তু আহানার শরীরের উষ্ণতা আর মাদকতায় সে বারবার হেরে যাচ্ছিল। আহানা আকাশের শার্টের ভিতর হাত ঢুকিয়ে দিয়ে বলল। তুমি যতই বলো অনিচ্ছাকৃত, তোমার শরীরের প্রতিটি লোমকূপ জানে তুমি আমাকে চাও। আজ রাতে আমি এক বিন্দুও ছাড় দেব না। আহানা জেদ ধরেছে তারা সাজেক যাবে। আকাশ রাজি ছিল না, কিন্তু আহানা হুমকি দিল যে সাজেক না নিয়ে গেলে সে এবার বাড়ির ছাদ থেকে লাফ দেবে। অগত্যা আকাশ তাকে নিয়ে পাহাড়ে গেল। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় বাইক চালাচ্ছে আকাশ, আর আহানা পেছনে বসে আকাশের পিঠে মুখ ঘষছে আর হাত দিয়ে আকাশের পেটে কাতুকুতু দিচ্ছে। আহানা, বাইক অ্যাক্সিডেন্ট হবে তো, হাত সরান। হোক অ্যাক্সিডেন্ট, মরলে তো তোমার বুকেই মরবো। ওগো, এই নির্জন পাহাড়ে যদি আমরা হারিয়ে যাই, তবে কিন্তু সারা রাত আমি তোমাকে ছাড়বো না। মেঘগুলো যেন তাদের পায়ের নিচে খেলা করছিল। হঠাৎ একদল ছিনতাইকারী পাহাড়ের আড়াল থেকে দেশি অস্ত্র নিয়ে বেরিয়ে এলো। তারা আকাশের বাইক আর আহানার গয়না কেড়ে নিতে চাইল। এই ছোকরা, যা আছে সব বের কর, নাহলে তোর সুন্দরী বউকে আজ আমরা নিয়ে যাব।
আকাশ সাহসের সাথে তাদের বাধা দিতে গেল, কিন্তু একজন ছিনতাইকারী ছুরি আঘাত করতে গেলে আকাশ অপ্রস্তুত হয়ে পড়ে যায়। ঠিক তক্ষণে আহানা এক অদ্ভুত সাহসে ঝাঁপিয়ে পড়ল। সে নিজের জীবনে তোয়াক্কা না করে আকাশের সামনে ঢাল হয়ে দাঁড়ালো। ছিনতাইকারীর ছুরির আঘাতে আহানার কাঁধের এক পাশ কেটে গেল, রক্তে তার কামিজ ভিজে লাল হয়ে গেল। তবুও সে থামল না, পাশে থাকা একটা ভারী পাথর তুলে একজনের মাথায় মারল। আহানার এই রণচণ্ডী রূপ দেখে ছিনতাইকারীরা ভয় পেয়ে পালিয়ে গেল। আহানা মাটিতে ধপ করে পড়ে গেল, তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। আকাশ আহানাকে জড়িয়ে ধরে চিৎকার করে, আহানা, আহানা চোখ খোলো। কেন তুমি আমার সামনে আসলে? কেন নিজের জীবন বাজি রাখলে? ওগো, আমি না পিচ্ছি, আমি না তোমার ক্যারিয়ারের বাধা, কিন্তু তোমার গায়ে একটা আঁচ লাগলে এই অহনা যে মরে যাবে। তোমাকে ছাড়া জান্নাতও তো আমার কাছে জাহান্নাম। আকাশ আর দেরি না করে দ্রুত তাকে হাসপাতালে নেয়। হাসপাতালের বেডে আহানা শুয়ে আছে, তার কাঁধে বড় একটা ব্যান্ডেজ। আকাশ পাশে বসে আছে, তার চোখে আজ জল। সে গত কয়েক বছর ধরে যে মেয়েটাকে ঘৃণা করেছে, আজ বুঝতে পারলো সে মেয়েটাই তাকে পৃথিবীর সবচেয়ে খাঁটি ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। আহানা চোখ খুলতেই দেখলো আকাশ তার হাতটা শক্ত করে ধরে রেখেছে। ওগো স্বামী সাহেব, কাঁদছো কেন? আমি তো মরি নাই, এই দেখো এখনো তোমাকে জ্বালানোর মতো শক্তি আছে। আকাশ আহানার কপালে চুমু খেয়ে বলল, চুপ করুন, আর একটা কথা বলবেন না। আমি ভুল ছিলাম আহানা। আমি ভেবেছিলাম আপনি কেবল জেদ করছেন, কিন্তু আজ বুঝলাম আপনি আমাকে আমার চেয়েও বেশি ভালোবাসেন। আমি আপনার এই পাগল করা ভালোবাসার যোগ্যই না। আহানা আকাশের চোখের পানি মুছে দিল। যোগ্য অযোগ্য বুঝি না, আমি শুধু বুঝি আকাশ আমার, আর আকাশটা শুধু এই মেঘলা অহনার জন্যই। এখন কি অন্তত একবার মন থেকে বলবা যে তুমি আমাকে ভালোবাসো? আকাশ আহানাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে। আমি তোমাকে অনেক ভালোবাসি আহানা। আমার এই সারা জীবনের একঘেয়েমি দূর করতে তোমার মতো একটা পাগলিরই দরকার ছিল। আমি হার মেনেছি তোমার ভালোবাসার কাছে। আহানা বিজয়ের হাসি হাসল। সে জানতো এই দিনটা আসবেই। আকাশ এবার আর অনিচ্ছাই নয়, বরং পরম মমতায় আহানার ঠোঁটে নিজের ঠোঁট মেলালো। হাসপাতালের সেই কেবিনটা যেন এক নিমিষেই বাসর ঘরে পরিণত হলো। আহানা আকাশের বুকে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, বলেছিলাম না আকাশ সাহেব, এই বিয়ে পাগলির প্রেমে তোমার বাপও পড়বে। এখন তো তুমি আমার কয়েদি হয়ে গেলে। আকাশ হাসল। এই প্রথম তার হাসিটা ছিল প্রাণ খোলা। সে বুঝতে পারলো জীবনের সবচেয়ে সুন্দর পাগলামিটাই সে এতদিন দূরে সরিয়ে রেখেছিল। এখন থেকে এই আকাশ আর আহানা এক অবিচ্ছেদ্য সত্তা, যাদের ভালোবাসা কোনো নিয়ম বা যুক্তি মানে না। সমাপ্ত।